এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আর চাচা, এই খামটা আম্মুর হাতে দিও। কোথায় যাও বাবা? জানি না চাচা, আল্লাহর এই পৃথিবীতে কোথাও না কোথাও আমার জায়গা ঠিকই হবে। বলে রাসেল চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। তার আর থাকার ইচ্ছে হচ্ছে না। আল্লাহ সব কষ্টটুকু কি আমার জন্যই লিখে রেখেছো? কোনো দোষ না করেও আজ আমি সবার কাছে দোষী। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর সকল মায়া ছেড়ে আল্লাহ তোমার কাছে চলে আসি। এইসব কথা ভাবছে আর ধীরে ধীরে হেঁটে চলছে স্টেশনের দিকে। থাকবে না আর এই শহরে। এদিকে রাসেলের পরিবারের সবাই বাড়িতে আসলো। সবার মুখটা মলিন। বাসায়ও রাসেলকে দেখতে পেল না। আব্বু, তার মানে ভাইয়াকে আমি কোনোদিনও পাবো না? মামুনি, অবশ্যই তোমার ভাই তোমার কাছে ফিরে আসবে, দেখো। তখন পেছন থেকে শফি হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার, ছোট সাহেব এসেছিল একটু আগে। কি? রাসেল কোথায়? হ্যাঁ বলো, রাসেল কোথায়? এসেছিল, কথা বলে আবার কোথায় যেন চলে গেল। আপনাদের কথা জিজ্ঞেস করলো। কি বলছে? কিছু বলেনি, শুধু বলেছিল আপনারা বাসায় আছেন নাকি, কিন্তু আপনারা তো বাসায় নেই। আর ম্যাডাম আপনার জন্য এই খামটা দিয়ে গেছে। তারপর রাসেলের আম্মু তাড়াতাড়ি করে খামটা হাতে নিয়ে কাপা কাপা হাতে খুললো। পড়তে নিয়ে চেয়ারে বসে পড়লো। তখন রাসেলের আপু ধরে ফেললো। এই, তোমার কি হলো? জুই, পানি দাও। দিচ্ছি আব্বু। জুই গ্লাসে পানি নিয়ে ওর আম্মুকে খাইয়ে দিল। ছেলেটা হাতে নিয়ে পড়লো। কান্না করে ওর বাবার হাতে দেয়। কি আছে দেখি। তারপর ছেলেটা পড়তে শুরু করে। চলেন আমরাও একটু শুনে আসি। প্রথমে সালাম নিও আম্মু আব্বু। সরি আম্মু আব্বু ডাকার অধিকারটুকু এখন আর নেই, তবুও ডেকে ফেলেছি। আমার কলিজার বোনটা আমাকে খুব বকা দিচ্ছে, তাই না? আমিও খুব মিস করি। তোমাদের দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আফসোস আমার ভাগ্যে আল্লাহ সেটা রাখিনি। জানো আম্মু, যেদিন তুমি বলেছিলে আমি তোমাদের সন্তান না, সেদিন আমি বেঁচে থেকেও মরে গেছি। খুব কষ্ট হয় আমার। আজ কোনো অপরাধ না করে অপরাধী। আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি। যাই হোক, বেশি কিছু বলে তোমাদের সময় নষ্ট করতে চাই না। আমার বোনটাকে দেখে রেখো। আর যদি কখনো জানতে পারো রাসেল নামের ধর্ষকটার মৃত্যু হয়েছে, সেদিন এই অভাগার কবরে 3 মুঠ মাটি দিতে বলিও আব্বুকে। ভালো থেকো তোমরা, আর পারলে ক্ষমা করে দিও। ইতি, একজন ধর্ষক। চিঠিটা পড়ে রাসেলের আব্বুর চোখ থেকে পানি পড়তে থাকে। আজকে যেন এই বাড়িতে সুখের ছায়া নেমে এসেছে। কারো মুখেই হাসি নেই, আছে শুধু কান্না। এইভাবে ভেঙে পড়লে চলবে না। নিজেদের শান্ত করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বলো? রাসেল কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। এদিকে রাসেল বাস স্টেশনে এসে একটা চট্টগ্রামের টিকিট কেটে বাসে উঠে পড়লো। একটা চাদর মুড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে একটা পাগল। 2 চোখে পানি। নির্দিষ্ট সময়ে বাস তার গন্তব্যের দিকে চলতে শুরু করলো। পিছে পড়ে যাচ্ছে এই শহরের সবকিছু, থেকে যাচ্ছে শুধু মায়াগুলো। বাস চলতে চলতে কুমিল্লার 14 গ্রাম এসে থামলো কিছু সময়ের জন্য। হেল্পার বলল সবাই নেমে যার যার ব্যক্তিগত কাজ থাকলে সেরে নেন, বাস এখানে আধা ঘন্টা অপেক্ষা করবে। তারপর যে যার মতো নেমে গেল। বাসে শুধু আনমনা হয়ে বসে আছে রাসেল। তার কোনো ভাবনাই নেই, শুধু অঝরে চোখের পানি পড়ছে। চাদর মুড়ি আছে তাই কেউ বুঝতেও পারছে না। দেখতে দেখতে আধা ঘন্টা শেষ হলে বাস আবার তার নির্দিষ্ট গতিতে চলতে শুরু করলো। রাসেল ঘুমিয়ে পড়েছে শেষ রাতের আগ মুহূর্তে। সকালে বাস এসে থামলো চট্টগ্রামের একটা স্টেশনে। সবাই নেমে গেল, কিন্তু রাসেল ঘুমিয়ে আছে। মামা, এই মামা, আমরা চট্টগ্রামে এসে গেছি, নামেন। সবাই নেমে গেছে। তখন ডাক শুনে রাসেলের ঘুম ভেঙে যায়। মামা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার নৈতিক দিনের দায়িত্ব। আচ্ছা মামা, তাহলে ভালো থাকেন, আসি। বলে রাসেল গাড়ি থেকে নেমে পড়লো। কোথায় যাবে কি করবে কিছুই জানে না সে। আনমনে হাঁটছে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে সামনে একটা কোথায় যাবে কি করবে কিছুই জানে না সে। আনমনে হেঁটে চলেছে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে। অতিরিক্ত হাঁটার কারণে রাসেল খুবই ক্লান্ত হয়ে পড়ল। তাই সে আনমনা হয়ে ভাবতে থাকে কি করবে। তখনই সামনে একটা গাছের নিচে বসার সিট দেখতে পেল। অনেক তো হাঁটলাম, এখন একটু জিরিয়ে নিই, না হলে আর চলতে পারবো না। সেখানে তো একটা দোকানও দেখা যাচ্ছে, কিছু কিনে খেয়ে পেটটাকেও শান্তি করা যাবে। এসব ভাবতে ভাবতে রাসেল সেখানে গিয়ে বসলো। আর দোকানের ভেতরে একটা মধ্যবয়সের লোকই দেখতে পেল। চাচা, আমাকে একটা চা দিন, তার আগে 2টা কলা আর একটা পাউরুটি দিন। ঠিক আছে বাবা, এই নাও তোমার কলা আর রুটি। রাসেল চাচার হাতে থেকে নিয়ে খেতে থাকে। একটু পরে চাও দেয়। আরাম করে তৃপ্তি সহকারে খেয়ে নেয়।
চাচা এই নিন আপনার টাকা। আর চাচা, এইখানে রাতে থাকার মতো কি কোনো কিছু পাওয়া যাবে? না বাবা, সেইটা এখানে পাবে না, তুমি বরং সামনে খোঁজ করতে পারো। ধন্যবাদ চাচা। আচ্ছা আসি, ভালো থাকবেন। বলেই রাসেল ধীরে ধীরে আবার অজানা গন্তব্যের দিকে হাঁটতে শুরু করলো। কোথায় যাবে এখনো কিছু বুঝতে পারছে না। এই শহরে পরিচিত কেউ নেই যে সেখানে যাবে। আর থাকলেই বা কি হতো? তারাও বাবা মার মতো তাকে অবিশ্বাসী করত। তার কোনো কাগজপত্র নেই যে সেটা দিয়ে কোনো চাকরির ব্যবস্থা করবে। তাই সে সিদ্ধান্ত নিল কোনো দিনমজুরের কাজ করবে। যদিও করতে কষ্ট হবে, তবুও সে পেটের ভাত জোগাড় করতে কাজ করবে বলে ঠিক করলো। চলতে চলতে একটা ইটের ভাটা দেখতে পেয়ে সেখানে যায়, একটা কাজ পাবার আশায়। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে তাকায় সেই দিকে সব ফুরিয়ে যায়। সেটাই হলো। চলেন একটু শুনে আসি। রাসেল ভাটাতে কাজ করেছে এমন একটা লোককে জিজ্ঞেস করলো। আচ্ছা ভাই, এইখানে কি আমাকে একটা কাজ দেওয়া যাবে? লোকটি তখন রাসেলের কথা শুনে রাসেলের মুখের দিকে তাকিয়ে বলল, ভাই তুমি কাজ করবে? তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি কাজ করবে। আমি কাজ করব ভাই। আমাকে বলে তো কোনো কাজ হবে না। তুমি বরং ম্যানেজারের কাছে যাও। রাসেল তখন ম্যানেজারের কাছে যেয়ে একটা কাজ চাইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আর এখানে কি চাও শুনি? আমি এই শহরে নতুন, আমাকে একটা কাজ দিবেন প্লিজ? রাসেলের কাজ করার কথা শুনে ম্যানেজার অনেকটাই অবাক হয়ে বলল, কি বলছো? তুমি করবে কাজ? সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? যাও এখান থেকে, এখানে কোনো কাজ নেই। যত সব কোথা থেকে যে আসে সব পাগল ছাগল, আল্লাহই ভালো জানে। রাসেল সেখান থেকে চলে গেল। আরো অনেক জায়গায় কাজের জন্য গেল, কিন্তু পোড়া কপাল, কোনো কাজ তার জুটলো না। এদিকে রাত হয়ে এসেছে দেখে রাসেলের মনে আরো ভয়ের উৎপত্তি হতে লাগলো। পকেটেও খুব বেশি টাকা নেই যে কাজ না পেলে কিছুদিন চলতে পারবে। গুনে গুনে 100 টাকা আছে। শুধু পাউরুটি আর পানি খেয়েই পেরিয়ে গেল 2 দিন। কোনো কাজ জোগাড় করতে পারলো না। পকেটের সব টাকাও শেষ, বলতে গেলে পেটেও সব শেষ। একটা গাছের নিচে বসে বসে ভাবছে কি করবে সে। এভাবে না খেয়ে কি জীবন যুদ্ধে জয়ী হতে পারবে, নাকি ধুকে ধুকে রাস্তায় কোনো এক পাশে মরে পড়ে থাকবে? এসব ভাবছে আর চোখ দিয়ে ফোটায় ফোটায় জল গড়িয়ে গাল বেয়ে শার্টটাই ভিজে গেছে। চলেন একটু রাসেলের পরিবারের কথা শুনে আসি। আম্মু, আম্মু, ভাইয়াকে আমার কাছে এনে দাও। মামুনি, শান্ত হও, তোমার ভাইয়া ঠিক চলে আসবে। কবে আসবে? আজকে 2 দিন পেরিয়ে গেছে। না জানি আমার ভাইয়াটা কি খেয়েছে কি করছে, না খেতেও পাইনি। মারে, যে হারিয়ে যায় তাকে হয়তো চেষ্টা করে খুঁজে বের করা যায়, কিন্তু যে নিজ থেকে হারিয়ে যায়, কারো সামনে না আসে, তাকে শত চেষ্টা করেও খুঁজে পাওয়া সম্ভব না। তার মানে আমি আমার ভাইয়াকে আর কোনোদিন দেখতে পারবো না? ভাইয়া বলে জড়িয়ে ধরতে পারবো না? মন খুলে দুষ্টুমি করতে পারবো না? আল্লাহর ওপর ভরসা রাখো, দেখবে তোমার ভাই একদিন ঠিকই ফিরে আসবে। আমি তো এই 2 দিনে তাকে কম খুঁজি নাই, সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও কেউ কোনো খোঁজ দিতে পারিনি। রাসেলের বাবার চোখেও পানি। ছেলে মানুষের নাকি খুব কম কষ্টে চোখে জল আসে না। তাহলে ভাবেন কিরকম কষ্ট তারাও পাচ্ছে। এদিকে শ্বশুর শাশুড়ি ননদের কষ্ট দেখে শিখাজি নিজেকে ঠিক রাখতে পারছে না, শুধু বারবার নিজেকে দোষারোপ করছে। আজ তার জন্য সবার মুখে হাসি চলে গেছে। কেউ মন খুলে হাসতে পারে না, যতটা চোখের পানি ঝরাতে হয়। জুই দৌড়ে শিখার কাছে গেল। ভাবি, তুমি আমার ভাইয়াকে আমার কাছে এনে দাও। আমি ভাইয়া ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ তুমি ভাইয়াকে আমার কাছে এনে দাও বলে অজ্ঞান হয়ে যায়। অতিরিক্ত চিন্তা আর কান্না করে শরীর দুর্বল থাকার কারণে। এখন আমি কি বলবো এদের? আমারও যে কিছুই করার নেই। আজ আমার জন্য সবার জীবন নরকে পরিণত হয়েছে। হে আল্লাহ, তুমি এই কষ্ট থেকে সবাইকে মুক্তি দাও, না হলে আমাকে তোমার কাছে নিয়ে নিও। আমি আর সবার কষ্ট দেখে সহ্য করতে পারতেছি না। জুই, এই জুই, কি হলো? ওঠো। দেখতে পাই জুই ফ্লোরে পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। দেখে জুই, কি হলো তোমার? ওঠো, কথা বলো। উঠছে না দেখে শিখা দৌড়ে গিয়ে পানি এনে জুয়ের চোখে মুখে ছিটিয়ে দিল, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। অনেকটা সময় এমন করার পরে জুয়ের জ্ঞান ফিরে আসলো আর আবারও কান্না শুরু করে দিল। আসলে জুইকে ওর বাবা মার থেকেও বেশি আদর করতো ওর ভাই, তাই তো তার মায়া কিছুতেই কেটে উঠতে পারছে না। জুয়ের এমন অবস্থা দেখে সবাই ভেঙে পড়ল। রায়হান এইভাবে করতে থাকলে তো মামুনের কিছু একটা হয়ে যাবে।
এমনিতেই কেটে কেটে জুই মামুনি অনেক দুর্বল। তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বলো। রে, না হলে ছেলের সাথে সাথে মেয়েটাকেও হারাতে হবে। তারপর রাসেলের বাবা রাইহান সাহেব ফোন করে তার পারিবারিক ডাক্তার শিহাবকে সবকিছু খুলে বলল আর দ্রুত তাদের বাড়িতে আসতে বলল। প্রায় 1 ঘন্টা পরে ডাক্তার এলেন। কোথায় রুগী? শিহাব চলো, জুইকে ওর ঘরে শুইয়ে রেখেছি। কেঁদে কেঁদে একেবারে ভেঙে পড়েছে। আঙ্কেল কিসের জন্য এমন করতেছে? একটু অবাক হয়ে, কারণ সে তো মাদ্রাসাতে পড়ে, প্রেম ভালোবাসার প্রশ্ন আসতেই পারে না। কারণ সে জানে মাদ্রাসার ছেলে মেয়ে আর যাই করুক না কেন, প্রেম ভালোবাসায় বিয়ের আগে করবে না। কি জন্য আর হবে? ও তো ওর ভাইকে বেশি ভালোবাসতো, আর রাসেল তো নেই, তাই ও সহ্য করতে পারতেছে না। একটা ধর্ষকের জন্য যে এমন করে আজ প্রথম দেখলাম বা শুনলাম। ডাক্তারের কথা শুনে রাসেলের আম্মুর মাথা গরম হয়ে গেল আর রেগে বলল, সিহাব, তুমি আমাদের পারিবারিক ডাক্তার বলে ভেবো না। যা খুশি তাই বলবে, আর আমরা কিছুই বলবো না। মনে রেখো, আমার ছেলে ধর্ষক না, ওকে ধর্ষক সাজানো হয়েছে। সে অনেকটাই ভয় পেয়ে গেল। নিজেরা তাদের ছেলেকে ধর্ষক বললো, তাতে দোষ হলো না, আর আমি বলাতেই দোষ। আজব দুনিয়ার আজব কাণ্ড। আর ধর্ষককে ধর্ষক বলবে না তো সাধু বলবে নাকি? মনে মনে বললাম। আচ্ছা চলেন তাড়াতাড়ি ওর কাছে। তারপর জুয়ের রুমে গেল সবাই। ডাক্তার একটা স্যালাইন দিয়ে রাখলো আর কিছু মেডিসিন লিখে দিয়ে এই ওষুধগুলো এনে খাওয়ালেই ঠিক হয়ে যাবে বলে শিহাব তাড়াতাড়ি চলে গেল। কারণ এমনিতে মুড সবার গরম, না জানি আবার কি করে। অনেক তো এদিকের কাহিনী শুনলাম, এবার চলুন আবার নায়কের কাছে চলে যাই। রাসেল এখনো ঠিক সেইভাবেই বসে আছে। আবছা আবছা আলো আসছে রাস্তার বাতি থেকে। কাছের মানুষটার সামনে কিছুই দেখা যাচ্ছে না। এমনিতেই শীত, বাইরে তেমন লোকজনের দেখাও মিলছে না, 2-1 পথের প্রতীক ছাড়া। কি আর করা, পানির ট্যাঙ্ক থেকে একটু পানি খেয়ে সাথে থাকা চাদরটা মুড়ে দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। অমনি কোথা থেকে চিল্লাচিল্লির শব্দ আসলো রাসেলের কানে, যার জন্য রাসেল ঘুমোতেও পারছে না। এমনিতেই ব্যাটের ক্ষুধা তাকে ঘুমোতে দিচ্ছে না, তার উপর এভাবে চিল্লাচিল্লি, সে তো আরো ভয়ঙ্কর। তাই রাসেল উঠে একটু একটু করে সামনে এগিয়ে গিয়ে দেখতে লাগলো এই চিল্লাচিল্লির শব্দ কোথা থেকে আসছে। একটু পরে পেয়েও যায়, দেখে সামনের এক বাড়ি থেকে চিল্লাচিল্লির শব্দ আসছে। শুধু কারেন্টটাই স্পষ্ট শোনা যাচ্ছে, বাকি সব রাসেলের মাথার উপর দিয়ে যাচ্ছে। কারেন্ট বলে কেন চিল্লাচিল্লি করতেছে? কে আটকে জানি তো আবার, না যাই একটু দেখে আসি। রাসেল তখন ধীরে ধীরে ঘটনাস্থলে এসে হাজির হলো। এসে দাঁড়িয়ে থাকা একটা লোককে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এইভাবে কারেন্ট বলে চিল্লাচিল্লি করছে কেন? লোকটা তখন রাসেলের দিকে তাকালো আর বলল, আসলে হয়েছে কি ভাই, না থাক ভাই, আপনি এসব বুঝবেন না, শুধু শুধু আপনাকে বলে আমার সময় নষ্ট হবে। আরে ভাই, আপনি একটু আপনার মূল্যবান সময় নষ্ট করে বলেন, আমি ঠিকই বুঝতে পারবো। দেখেন আসছে এত করে যখন বলছেন তখন না আমার মনটা নরম হয়ে গেল। বলেই ফেলি, তাহলে শোনেন, আমার কথা মন দিয়ে শোনেন। আমরা এই বাড়িতে কারেন্টের কাজ করছিলাম, কিন্তু একটা কাজে এসে আটকে গেছি, কিছুতেই কাজটা করতে পারছিলাম না, বলতে ফলটা ধরতেই পারছি না কোথায় হয়েছে। এটা কোনো ব্যাপার হলো নাকি? লাইনে ফল্ট হয়েছে সেটা চেক দিলেই তো বের হয়ে যায়। রাসেলের কথা শুনে লোকটা হো হো করে হেসে উঠলো। আমরা এটা জানি, কিন্তু কোথায় হয়েছে সেটা জানতে পারলে তো কাজ হয়েই যায়। আচ্ছা, আমি কি একটু দেখতে পারি সমস্যাটা? যদি আপনাদের সমস্যাটা ঠিক করতেই পারি তাহলে তো ভালোই হবে, তাই না? যেমন কারেন্টের কাজ করেছেন নাকি? যে দেখতে চাইছেন, এটা কিছু হলে আবার হাসপাতালে নিয়ে দৌড় পারতে হবে। যান এখান থেকে, দেখেই বোঝা যাচ্ছে পাগল একটা। আসলে রাসেলকে দেখে পাগল মনে হয়, কারণ জেল থেকে বেরিয়ে এখনো সে চুল দাড়ি কাটেনি। ভাই, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিকই পারবো। তখন লোকটি অনেক রেগে যায় আর বলল, ধ্যাৎ, জানতো এখান থেকে, এমনিতেই খাটাস বুড়ার জ্বালায় ঠিকতে পারছি না, আবার আইসি পাগলটা জ্বালাইতে। ওই লোকটার চিল্লাচিল্লির শব্দ ভেতর থেকে মিস্টার নীল বের হয়ে আসলো। নীল হচ্ছে ওই লোকটার বস। এই রাতুল, এমন করে চিল্লাস কেন? ঘরে কি বউ মরে গেছে নাকি? এমনিতেই এক জ্বালায় আছি। ও, তার মানে লোকটার নাম রাতুল। স্যার আসলে হয়েছে কি, তারপর উপরে সব কথা খুলে বলে। কি বলিস? এই কবরে কারেন্টের কাজ? কি বলিস? এই করবে কারেন্টের কাজ? তাও আবার আমরা এত দক্ষ হয়েও পারছি না, 3 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, আর সেই কাজ করবে? এটা একটু বেশি হয়ে গেল না? স্যার আমি সেটা বোঝাতে এত সময় চিলাইছিলাম,
দেখেন আমি এই কাজ পারবো, আপনারা তো পারতেছেন না। আমাকে একটু সুযোগ দিয়ে দেখেন, তারপর না হয় এসব বলিয়েন। তারপর নীল কি যেন ভেবে রাসেলকে একটা কাজ করার জন্য অনুমতি দিল। আচ্ছা, তুই যখন এত করে বলতেছিস তখন একটা সুযোগ তোকে দিলাম, যা। ধন্যবাদ। আচ্ছা চলেন, আমাকে ডিবি বোর্ড দেখান। তারপর রাসেলকে ডিভি বোর্ডের কাছে নিয়ে গেল আর কি সমস্যা সেটা খুলে বলল। যেই সমস্যা রাসেলের ধরতে 1 মিনিটও লাগলো না, আর এরা 3 দিন ধরে এটা ঠিক করতে পারছে না। রাসেল হাসছে। এই, তুই পাগল হয়ে গেলি নাকি? হাসিস কেন? এই সামান্য সমস্যাটা ধরতে পারেন নাই, এটা ভেবেই হাসি পাচ্ছে। দেখছেন স্যার, আমরা 3 দিন ধরে এই কাজ করতে পারিনি, আর এই শালা বলে নাকি সামান্য সমস্যা। এটা সামান্য সমস্যা না তো কি বলেন? তোর কাছে সামান্য সমস্যা মনে হলে ঠিক কর, দেখি কেমন করতে পারিস। তখন রাসেল সমস্যা ঠিক করে দিল। সকলেই অবাক হয়, এই পাগল কি করে পারলো এটা। আচ্ছা, তুই এটা কি করে ধরতে পারলি? তোকে তো দেখে পাগলই মনে হচ্ছে। তেমন কিছু না, ওই বাসায় কোনো কিছু নষ্ট হলে ঠিক করতাম, তাই একটু জানা ছিল, সেই ধারণা দিয়েই করলাম। তুই কি আমাদের পাগল ভেবেছিস নাকি? এই কাজ কোনো ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান না হলে এটা বোঝা অসম্ভব। দেখেন ভাই, কিছু কিছু সময় আমাদের জানা জিনিসটাও ভুল হয়। একটা কাজ 5 মিনিটে করতে পারবো, কিন্তু না বুঝে 5 ঘন্টাতেও শেষ করতে পারি না। এটাও তেমনই একটা বিষয়। তুই যত যাই বলিস না কেন, আমি বিশ্বাস করব না যে কেউ এই বিষয়ে দক্ষ না হলে এই কাজ করতে পারবে। এখন বল তুই কি? রাসেল ভেবে দেখে, না, এখন না বলে উপায় নেই, এরা ছাড়ার পাত্র না। আমি ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসিতে ভর্তি হয়েছিলাম প্রথম বর্ষে। ভাগ্য খারাপ, তাই পড়া হয়নি। এখানে থাকা সবার উদ্দেশ্যে বলল, দেখেছিস তোরা, আমার আন্দাজ ভুল হয় না। আচ্ছা, তুই কি আমাদের সাথে কাজ করবি? রাসেল তো অনেক খুশি কাজ করতে বলার কারণে, কারণ রাসেল একটা কাজ তো খুঁজছিল। আমি আপনাদের সাথে কাজ করব। ঠিক আছে, আজ থেকে তুই আমার বন্ধু, আমাকে তুই করে বলবি। ঠিক আছে, আজ থেকে তুই আমার বন্ধু, আমাকে তুই করে বলবি। আর সবচেয়ে বড় কথা, তুই এখানে আমার সম্মান রক্ষা করেছিস। তারপর ওইখানে সকল হিসাব করে টাকা নিয়ে সবাই বেরিয়ে আসলো। হঠাৎ লক্ষ্য করলো নীল। রাসেল কেমন দুর্বল, হাঁটতে পারছে না। রাসেল, তুই কি কোনো বিষয়ে চিন্তা করতেছিস? তোকে অনেকটাই দুর্বল লাগতেছে। আসলে বন্ধু, আমি 2 দিন হলো পানি ছাড়া কিছুই খাই না, কাছে টাকা পয়সা নেই। রাসেলের কথা শুনে সবাই অনেকটাই অবাক হলো, কেননা আজকের দিনও কেউ না খেয়ে থাকে। কি বলিস এসব? তুই না খেয়ে আসিস? আগে বলবি না? বলার সাহস হয়নি। আচ্ছা, আমাকে কিছু খেতে দে না, না হলে দেখবি আমার প্রাণ পাখিটা আমার দেহ নামক খাঁচা থেকে বেরিয়ে যাবে। তারপর নীল রাসেল সহ সবাইকে একটা রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়ালো। এখন রাসেলের অনেক ভালো লাগছে, অন্তত পেটকে শান্তি তো দিতে পেরেছে। রাসেল, তোর তো থাকার জায়গা নেই, চল আমাদের সাথে থাকবি। আমার বাড়িতে কেউ থাকে না, ছোট একটা বোন ও ঢাকাতে থাকে। আচ্ছা চল। তারপর রাসেল নীলের সাথে নীলের বাড়িতে চলে আসলো। এত বড় বাড়ি, তাও তুই একা থাকিস? বন্ধু, আমার ছোট বোনটা 1 বছর 2 বছর পর পর এসে আমাকে দেখে যায়। ও আচ্ছা। তারপর নীল রাসেলকে বাসার সব কিছু বুঝিয়ে দিল। আর রাসেল, তুই যা, ফ্রেশ হয়ে নে, তুই অনেক ক্লান্ত, তোর ঘুমানো দরকার। আমি যাচ্ছি, আর তুইও ফ্রেশ হয়ে নে। তারপর দুজনে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো। রাসেল শুয়ে শুয়ে ভাবতে লাগলো কত আনন্দময় দিন ছিল তার জীবনে, আর একটা কাল বৈশাখী ঝড়ে সব তছনছ হয়ে গেল। কতই না দুষ্টুমি, রাগ, অভিমান করতো তার আদরের বোন জুইয়ের সাথে। আর আজ কতদিন হলো আদরের বোনটার মুখটা দেখতে পারিনি। নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো আর অতীতের সাগরে ডুব দিল। একদিন জুই বসে বসে খাতায় ছবি আঁকতেছিল, আর তখন রাসেল এসে সেটা নষ্ট করে দেয়। ভাইয়া, তুই আমার এটা নষ্ট করলি কেন? যা পেতনি, আমি নষ্ট করেছি নাকি? নষ্ট তো তোর হাত দিয়ে হলো, আমার দোষ কি? যা, তোর সাথে কোনো কথা নেই, যা এখান থেকে। বলে জুই মুখ ফুলিয়ে চোখের পানি ফেলতে লাগলো। আসলে জুই অনেক শখ করে ওর ভাইয়ের ছবি এঁকেছিল, কিন্তু সেটা নষ্ট করার জন্য অনেক কষ্ট পায় আর কান্না করে, যেটা রাসেল সহ্য করতে পারে না। এই ছুটকি, তুই কান্না করতেছিস কেন? আমি সরি, এই দেখ আমি কানে ধরছি। কিন্তু জুই কোনো কথা বলছে না। এই কথা বল, এই দেখ আমি কান ধরে বিলাই মতো করছি। তখন জুই ভাবে তার ভাই অনেক কষ্ট পাচ্ছে। আমার এইভাবে রাগ কমবে না, অন্য কিছু করলে রাগ আর কান্না কমতে পারে। কি করলে তোর রাগ কমবে শুনি? বেশি কিছু না, শুধু আইসক্রিম ফুচকা আনলেই হবে।
আচ্ছা ঠিক আছে, আমি আনমনি, এইবার তো রাগ কমা। তখনই নীল শুনতে পায় রাসেল একা একা কথা বলছে। এই রাসেল, তুই একা একা কথা বলিস কেন? কি হয়েছে তোর? কে কে? ও নীল, ডাকছিস কেন? আমি ঘুমিয়েছিলাম। আরে তুই একা একাই কথা বলছিলি, চুপ করে ঘুমা। তারপর রাসেল একটু পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়লো। সকালে দুই বন্ধু একসাথে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় আসলো। আচ্ছা তুই রেস্ট নে, আমি নাস্তা বানাই, আবার সাইডে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমিও তোর সাথে রান্না করব। তুই একা কেন কষ্ট করবি? আচ্ছা চল। তারপর দুজনে একসাথে রান্না করে খেয়ে নিল। দেন কাজ করার জন্য সাইডে চলে গেল। নীল আর রাসেল কাজ করতে লাগলো। নীল অবাক রাসেলের কাজ করার ধরন দেখে। এত সুন্দরভাবে কাজ করে আর সবাইকে বুঝিয়ে দেয়। সবাই একটুকুই বুঝে যায় আর আগের থেকে বেশি কাজ করে। শোনেন, আমাদের সবার রিজিক কিন্তু এই কাজ দিয়ে জোটে, তাই আমাদের উচিত সৎ ও নিষ্ঠার সাথে বেশি কাজ করে এই কোম্পানিকে বড় করা। রাসেল ঠিক বলেছে, এইভাবে আমরা কিন্তু কখনো ভেবে দেখিনি। এভাবে চলে যায় 2 মাস। এখন রাসেল আর নীল পার্টনারশিপ কোম্পানি খুলেছে এবং এই কোম্পানির মান অনেক ভালো, সবাই কাজ দেয়। রাসেল, আমি একটা কথা বলতে চাই। কি রে, তুই একটা কথা বলবি আর সেটার জন্য আমার থেকে অনুমতি চেয়ে ছোট করে দিচ্ছিস? আরে ঠিক সেটা না। আচ্ছা আগে তো বল। আমি চাই তুই আবার বিএসসিতে ভর্তি হয়ে পড়াশোনা শেষ কর। না রে, ভালো লাগে না, অনেক পিছনে পড়ে আছি। তাই কি তুই আবার শুরু করবি? নিজেকে প্রতিষ্ঠিত কর। তুই যখন বলছিস তখন আমি ভর্তি হব, কিন্তু তার জন্য আমার কাগজপত্র আনতে হবে। তুই কাগজপত্র গুছিয়ে রেডি কর। আমার পরিচিত একটা স্যার আছে, তার সাথে আমি কথা বলে সব রেডি করি। আচ্ছা ঠিক আছে। তারপর রাসেল ভাবতে থাকে নীলের কাছে তো ঠিকই বললো কাগজপত্র আনবে, কিন্তু কি করে আনবে? কলেজে তো যেতে পারবে না, স্যার দিবেও না, আর সেখানে রাসেলের যাওয়ার ইচ্ছেও নেই। তখনই রাসেলের একজনের কথা মনে পড়লো, যার মাধ্যমে কলেজ থেকে কাগজ আনাতে পারবে। তাই রাসেল মনে মনে সিদ্ধান্ত নিল তার সাথে যোগাযোগ করবে। আর সেই মানুষটা আর কেউ না, সে হলো জেলার আদনান সাহেব। রাসেল কিছু না ভেবে আদনান সাহেবের নম্বরে ফোন দিল। রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল আমাকে চিনতে পারছেন? আমি রাসেল। ও রাসেল, কেমন আছো? আর এতদিন পরে আমার কথা মনে পড়লো? আপনি তো জানেনই আমার অবস্থা, কেমন আর ভালো আছি। আপনার কথা আমি সবসময় মনে করি। তুমি সবসময় আমার কথা মনে করো, এই জন্যই হয়তো আমি খেতে বসলে বেসন খাই। কি যে বলেন না আঙ্কেল, একটা দরকারে আপনাকে ফোন করেছি। বলো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমার উপকার করার। আমি পড়াশোনা শেষ করতে চাই, তার জন্য আমার কলেজ থেকে কাগজপত্র আনতে হবে। সেটা তো ভালো কথা, তো এই কলেজে এসে নিয়ে যাও। আমি গেলে ধর্ষক বলে অপমান করে তাড়িয়ে দিবে, আপনাকে যেভাবে হোক কাগজ তুলে দিতে হবে। আচ্ছা, ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না। তারপর অনেক কথা বলে রাসেল কল কেটে দেয়। পেছন থেকে নীল বলে, রাসেল, আমি স্যারের সাথে কথা বলে সব ঠিক করেছি, তুই কাগজ আনলে সব হয়ে যাবে। আমি ব্যবস্থা করতেছি, পেয়ে যাব, কোনো চিন্তা নেই। এইভাবে কাজের মধ্য দিয়ে কেটে যায় অনেকগুলো দিন। রাসেল কলেজে ভর্তি হয়েছে, ক্লাস করবে না, শুধু পরীক্ষা দেবে। এভাবে নানান কষ্ট অবহেলা সহ্য করতে করতেই অতিবাহিত হয় 2.5 বছর। এখন রাসেল অনেক ধনী, গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। সবাই এক নামে চেনে আর কে। সামনে রাসেলের বিএসসি ফাইনাল পরীক্ষা, এটা শেষ করলে সে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাবে। অনেক তো এদের কথা শোনালো, চলেন একটু রাসেলের পরিবারের কথাও শুনে আসি। একদিন রাতে শেখা যায় নামাজে বসে আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করছে। হে আল্লাহ, মানুষ ভুল করলে আবার ক্ষমাও পায়, কিন্তু আমি কি কোনো দিন ক্ষমা পাবো না? তোমার কাছে তো কোনো কিছুই অভাব নেই, তাহলে রাসেলকে আমার জীবনে ফিরিয়ে দাও। আমি যে আর পারছি না এইভাবে কষ্ট বয়ে বেড়াতে। চোখের জল টপ টপ করে হাতে পড়ছে, তবুও সেদিকে তার খেয়াল নেই। এই অবস্থায় শেখাকে যে দেখতো সেই কান্না করে দিত। শেখা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সকলের জন্য নাস্তা তৈরি করে খাবার টেবিলে পরিবেশন করে। সবাই খেতে আসলো। আম্মু, ভাইজান আজও ফিরে এলো না, কতদিন হলো তাকে দেখি না। তুই দেখিস, রাসেল ঠিকই একদিন ফিরে আসবে। তাই যেন হয় আম্মু, তোমার কথা যেন আল্লাহ কবুল করে। এদিকে শিখা এক মনে তাদের কথা শুনছে আর চোখ থেকে জল ফেলছে, যেটা জুই ঠিকই খেয়াল করেছে। ভাবি, তুমি কান্না করতেছো কেন? কই না তো, চোখে পোকা পড়েছিল তো তাই এমন। শেখা, যাই বলো না কেন, আমরা বুঝি তোমার কষ্ট। আর কত রাসেলের পথ চেয়ে বসে থাকবে বলো? আমি চাই
আমি চাই তুমি বিয়ে করে নতুন জীবন শুরু করো। বাবা, আমার এই দেহে যত দিন প্রাণ আছে ততদিন আপনার ছেলের পথ চেয়ে বসে থেকেই যাব। আর বিয়ের কথা না বলে আমাকে গলা টিপে মেরে ফেলেন, তাও বিয়ের কথা বললেন না। আচ্ছা তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপরে ভরসা রাখ। এদিকে রাসেলের পরীক্ষাতে প্রচুর পড়ছে। নীল কফি এনে বলল, দোস্ত আর পড়তে হবে না, এমনিতেই তুই ভালো রেজাল্ট করিস। দোস্ত কি যে বলিস না, সবাই ক্লাস করেই পারে না, আর আমি তো ক্লাস করিনি, তাহলে না পড়ে কি করে পারবো বল? যাই হোক, তুই কফি খেয়ে পড় কেমন? আর শোন, আমরা নতুন যে প্রজেক্টটার জন্য চেষ্টা করছি সেটা পেয়ে গেছি। সত্যি? এত বড় প্রজেক্ট আমরা পেয়ে গেছি? পুরো 5,000 কোটি টাকার প্রজেক্ট এটা? রে, আচ্ছা তুই পড়, আগে তোর পরীক্ষা শেষ হবে, তারপর এই বিষয়ে কথা বলবো, তার আগে না। এভাবে দেখতে দেখতে রাসেলের পরীক্ষা চলে আসে। আজকে পরীক্ষা। নীল, আমি তো যাচ্ছি পরীক্ষা দিতে, আমার জন্য দোয়া করিস, তুই ছাড়া তোর কেউ নেই। তোর জন্য আমার দোয়া সবসময় আছে। আর আমি তোর পরিবারের কথা জানতে চাইলে এড়িয়ে যাস কেন? পরে জানতে পারবি, এখন আমি আসি, বাই, দেখে শুনে থাকিস। তারপর রাসেল পরীক্ষা দিতে যাবে, তাই বাড়ির সামনে এসে একটা রিক্সা নিয়ে যাত্রা শুরু করলো। নিজের গাড়ি আছে তবুও। গেট দিয়ে ঢুকে সোজা ক্লাসরুমে চলে গেল। একটু পরে পরীক্ষা শুরু হবে। রাসেলের সব প্রশ্ন কমন পড়েছে। সামনে পেছনের জন দেখে দেখে লিখছে। খুব ভালো পরীক্ষা হয় রাসেলের। পরীক্ষা শেষ করে বাসায় চলে যায়। নীল সোফায় বসে বসে রাসেলের আসার জন্য অপেক্ষা করছে। বন্ধু, পরীক্ষা কেমন হলো আগে সেটা বল, পরে অন্য কথা বলিস। আল্লাহ আর তোর দোয়ায় আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। শুক্রিয়া, শুনে খুব খুশি হলাম। দোয়া করি তোর প্রতিটা পরীক্ষা যেন অনেক অনেক ভালো হয়। তারপর রাসেল আর নীল একসঙ্গে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। 5 দিন পরে পরীক্ষা, তাই নীল বলল, রাসেল আজকে একটু চল, সাইড থেকে ঘুরে আসি। চল, অনেক দিন হলো যাওয়া হয় না। তারপর দুজন রেডি হয়ে গাড়িটা নিয়ে সাইডে চলে আসলো। এসে দেখে সবাই ভালোভাবে কাজ করছে, দেখে আবার চলে গেল। রাস্তায় জ্যামে আটকে আছে রাসেলদের গাড়ি। রাসেলের চোখ আটকে যে সামনের এক বাচ্চার উপরে। তার বয়স আনুমানিক 8 বা 9 বছর হবে। ছেলেটা ভিক্ষা করছে। নীল, তুই গাড়ি একটু সামনে নিয়ে আসেক, আমি নেমে যাচ্ছি। কেন নেমে যাবি তুই? পরে বলতেছি, বলেই চলে যায় ছেলেটির কাছে। আচ্ছা বাবা, তুমি এইটুকু বয়সে ভিক্ষা করতেছো কেন? তখন ছেলেটা রাসেলের দিকে তাকালো আর বলল, আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে ঘরে পড়ে যায়, আর মা খুব অসুস্থ। আজ 2 দিন হলো কিছুই খেতে পারি না, বাবা মাও কিছু খায়নি, তাই আমি ভিক্ষা করতে এসেছি। কেউ কিন্তু কিছুই দেয় না। ছেলেটির চোখে জল। রাসেলেরও কষ্ট হয় ছেলেটির কথা শুনে। এইটুকু বয়সে বাবা মার কষ্ট বুঝতে পারে, আর আমরা বড় হয়ে বুঝতে পারি না। চলো আমার সাথে। কোথায় যাব? ভয় নেই, আসো আমার সাথে। এদিকে নীল একটু একটু করে গাড়ি আগে নিচ্ছে আর রাসেলের কাহিনী দেখছে। রাসেল ছেলেটিকে নিয়ে একটা দোকানে গেল। চাচা, 500 টাকার খবরের কাগজ দিন, নানান রকমের। এই নাও বাবা। রাসেল পেপারগুলো নিয়ে, শোনো, তুমি এই পেপারগুলো বাস স্টেশন, ট্রেন স্টেশন, নানান জায়গায় বিক্রি করবে। যেই টাকা লাভ হবে সেটা রেখে বাকি টাকা দিয়ে আবার এখান থেকে খবরের কাগজ কিনে নিয়ে যাবা। বুঝেছি। তারপর রাসেল প্রয়োজন মতো কিছু চাল ডাল আর কিছু টাকা ছেলেটার হাতে দিয়ে চলে আসে গাড়িতে। আজ আমি মুগ্ধ তোর কাছ থেকে। তুই একটা ছেলের জন্য এত কিছু করলি, যা আজকাল পরিচিত কারোর জন্য কেউ করে না। তুই কিভাবে দেখলি? দেখেছি আমি তোর সব কাণ্ড। তুই ভালো কাজ করেছিস, এখন চল বাসায় যাই। তারপর বাসায় চলে আসে। এভাবে দেখতে দেখতে রাসেলের পরীক্ষা শেষ হয়ে রেজাল্টের দিন চলে আসলো। দোস্ত, আজকে না ভালো লাগছে না, যদি খারাপ হয়? দোস্ত, আমার তো তোর সাথে হামেশাই রাহেগা, আর তোর যদি খারাপ হয় তাহলে কেউ পাসই করতে পারবে না। সবাই কি আর আমার মতো গাধা নাকি যে ফেল করবে? এভাবে অনেক কথা বলে রেজাল্ট পাবলিশের সময় হয়ে যায়। নীল আর রাসেল দুজন মিলে রেজাল্ট দেখে। যেটা দেখে সেটা দেখে তো নীল হার্ট অ্যাটাক হবার মতো, আর রাসেলের চোখে জল। কেননা রাসেল সিজিপিএ 4 পেয়েছে, যা ওদের কলেজে কেউ করতে পারেনি। দোস্ত, কংগ্রেটস। ধন্যবাদ। নীল তখন দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি এনে সেও খায় আর রাসেলকেও খাইয়ে দেয়। পরের দিন মসজিদে মিষ্টি দেয়, আর ওদের সব সাইডে দুপুরের খাবারের ব্যবস্থা করে দেয়। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। রাসেলের পানি উন্নয়ন বোর্ডে একটা বড় পদে চাকরি হয়েছে। দোস্ত, তুই না সাহায্য করলে আমি এই পর্যায়ে কখনো পৌঁছাতেই পারতাম না। তুই শুধু আমার বন্ধু না, ভাইও বটে। দেখ দোস্ত, এইভাবে বলিস না। আল্লাহ আমাকে হয়তো ওসিলা করে তোর কাছে পাঠিয়েছে, কিন্তু সবকিছু তো তুই নিজেই করেছিস। দোস্ত, আজকে তোর পরিবারের কথা আমাকে বলতেই হবে। আজ তোকে সব বলবো,
কিন্তু তুই আমার জীবনের কাহিনী শুনে সহ্য করতে পারবি না। পারবো, তুই বল। তাহলে শোন, আমি একজন ধর্ষণ মামলার শাস্তি পাওয়া আসামি। 2 বছরে জেল হয়েছিল আমার। কি বলছিস এসব? খুলে বল। তারপর রাসেল সবকিছু খুলে বলল। সব শুনে নীল কান্না করে দেয়। একটা মানুষের জীবনে এত কষ্ট থাকার পরও ও হাসতে পারে, যেটা রাসেলকে না দেখলে বুঝতেই পারতো না। মানুষ এতটা খারাপ কি করে হয়? দোস্ত, আমি মনে করি শিখার তো দোষ আছেই, কিন্তু সবচেয়ে বেশি দোষ অনামিকার। নীলা তো বাধ্য হয়ে করেছে আর সাক্ষীও দেয়নি, তাই নীলার কোনো দোষ নেই। অনামিকা আর শিখাকে ছাড়বি না। নীলের কথা শুনে রাসেল বলল, ভাইরে, এটা তোকে আর বলতে হবে না। আমি তো শিখাকে কখনোই ছাড়বো না। আমাকে যেই কষ্ট দিছে তার থেকে 1000 গুণ কষ্ট ওকে পেতে হবে। এটা ঠিক বলেছিস, যে যেমন কাজ করবে তার সাথে ঠিক তেমনই কাজ করতে হবে। অনামিকার কি করবি সেটা তো আগে বললি না। রাসেল তখন একটু চিন্তা করে নীলের দিকে তাকিয়ে বলল, কি বলবো? অনামিকার কথা বল। কেন? ও তো শিখাকে উস্কে দিছে তোর সাথে এমন করতে। সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহ যে ওকে আমার আগে শাস্তি দিয়ে দিছে। রাসেলের কথা শুনে নীল অনেকটাই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করলো, আল্লাহ শাস্তি দিছে মানে? আল্লাহ শাস্তি দিছে। আমি জানতে পেরেছি 1 বছর আগে অনামিকার বিয়ে হয়। ছেলেটা ভালো না, অনেক মারধর করে। পরে ওর বাবা ওকে ছাড়িয়ে আনে। তার কিছুদিন পরে একটা অ্যাক্সিডেন্টে ওর একটা পা নষ্ট হয়ে যায়, সাথে কথা বলার শক্তিও হারিয়ে ফেলে। এখন শুধু দেখতে পারে, কথাও বলতে পারে না। তাহলে তুই বল, এর উপরে আমি আর কি শাস্তি দিব? নীল তখন বুঝতে পারলো রাসেল কেন বলছে আল্লাহ ওকে ওর পাপের শাস্তি দিচ্ছে। রাসেল, তুই কি তোর পরিবারের কাছে ফিরে যাবি না? আমি তাদের কাছে ফিরে যাব কিনা সেটা জানি না, তবে আমি আগে প্রতিষ্ঠিত হতে চাই। কিন্তু তুই এটা বল, তুই আমার পরিবারের কথা শুনতে চাস, আর আমি তোর পরিবারের কথা বললেই চেপে যাস কেন? রাসেল প্লিজ, দয়া করে আমার পরিবারের কথা জানতে চাস না। রাসেল বুঝতে পারে এখন নীলের মন ভালো না, তাই আর কথা বাড়ালো না। তাই নীলের মন ভালো করার জন্য বলল, এই তোকে গোমরা মুখে একদম ভালো লাগে না, হাসেক। না রে বন্ধু, ঠিক আছে। এভাবে চলতে থাকলো দিন। 1 বছর পরে নীল, আমাকে আজকে লন্ডন যেতে হবে 3 মাসের জন্য, একটা জরুরি কাজে। কি বলছিস? তুই জানিস না 2 দিন পরে আমার আদরের বোন আসবে, ওর জন্মদিন এখানেই করব। দোস্ত, আমার করার কিছুই নাই। অফিস থেকে পাঠানো হচ্ছে একটা বড় কাজ নিয়ে। আমি ইচ্ছা করলেও থাকতে পারবো না। তুই রাগ না করে এইদিকে সব ঠিকভাবে শেষ কর, আর তুই করা যা আর আমি করা সমান। তখন নীল আর কিছু বলল না, কারণ সে বুঝতে পেরেছে রাসেল তো আর ইচ্ছে করে এমন করছে না। বিকালে রাসেলকে এয়ারপোর্টে রেখে আসে নীল। নীলের চোখে পানি। আজ নিজের ভাইয়ের মতো বন্ধুকে 3 মাসের জন্য একা দূরে পাঠিয়ে দিচ্ছে। রাসেলেরও তো আর কম কষ্ট হচ্ছে না, সেও যে সমান কষ্ট পাচ্ছে। রাসেল চলে যায় লন্ডন, আর নীল বাসায় চলে আসে। তখন নীলের ফোনে কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখে তার বোন নীলা কল দিয়েছে, তাই নীল কল কেটে ব্যাক করলো। হ্যালো নীলা, কেমন আছিস? আমার কথা বাদ দে, আগে বল আমাকে নিতে আসিসনি কেন? এভাবে নীলের তো মনেই নেই যে আজকে নীলা আসবে, তাকে স্টেশন থেকে আনতে যেতে হবে। এখন কি বলবে? বোন, রাগ করিস না, আমার মনেই ছিল না। আসলে আমার বন্ধুটা আজকে লন্ডনে চলে গেল, তাই ওর চিন্তায় কিছুই মনে ছিল না। ভাইয়া, তোর বন্ধু লন্ডন গেল মানে কি? আমার জন্মদিন 2 দিন পরে তুই তাকে থাকতে বলিসনি? আমার খুব ইচ্ছা তাকে দেখার। আর একটা ধন্যবাদ দিব যে তোর মতো মানুষকে মানুষ করেছে। আর বলিস না, ওর হঠাৎ অফিস থেকে লন্ডনে যাওয়ার অর্ডার আসছে, তাই যেতে হয়েছে 3 মাসের জন্য, না হলে ও একটু যেত না। আমার না ভালো লাগছে না, আমি ওকে এয়ারপোর্টে রেখে আইছি। প্লিজ লক্ষ্মী বোন আমার, তুই গাড়ি নিয়ে চলে আই। আসবো কি? হ্যাঁ, আমি তো তোর বাসায় এসে গেছি, দরজা খোল। নীল গিয়ে তাড়াতাড়ি দরজা খুলে নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইয়া, তুই কান্না করছিস কেন? তুই রাসেল আমার একমাত্র বেঁচে থাকার অক্সিজেন, আর সেই বন্ধুই আমার কাছে নেই, তাই চলে এসেছি। ভাইয়া, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আগে চল ফ্রেশ হয়ে নিবি। তারপর তারা রুমে চলে যায়। ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য বসলো। দুজনেই খাবার খাচ্ছে। ভাইয়া, আমার সাথে দেখা করতে বাবা এসেছিল। এটা শুনে নীলের রাগ উঠে যায়। কি বলিস? আমাকে আগে বলিস নাই কেন? আর ওই লোকটা আবার কি চাই? আমি কথা বলিনি, অনেক কান্না করেছে আর তোর ঠিকানা চাইছিল, আমি কিছুই বলিনি। ভালো করেছিস। আর তোর সব বন্ধুদের দাওয়াত করেছিস তো নাকি?
সবাইকে দাওয়াত করেছি, কিন্তু আমার একটা বান্ধবী আসতে পারবে না, ও অসুস্থ। ও আচ্ছা। এভাবে অনেক কথা বলে তারা খাবার শেষ করলো। এদিকে রাসেল প্লেনে বসে আছে আর ভাবছে একটা অপরিচিত ছেলে বিশ্বাস করে এত কিছু করলো আর নিজের পরিবার বিশ্বাস করতে পারলো না। সবার কথা অনেক শুনলাম, এখন চলুন একটু রাসেলের পরিবার থেকে ঘুরে আসি। রাসেলের বাবা মা বোন সোফায় বসে টিভি দেখছে। আব্বু, আমি চাই আমরা সবাই কিছুদিনের জন্য কোথা থেকে ঘুরে আসি, সবার একটু হলেও ভালো লাগবে। সেটা ভালো বলেছিস, কিন্তু কোথায় যাবি? আমার বান্ধবীর জন্মদিন আগামীকালকে, আমাদের সবাইকে দাওয়াত করেছে, তাই চলো আমরা সবাই চট্টগ্রাম যাই ওদের বাসায়। ঠিক আছে, তাহলে আমরা সবাই যাব কালকে সকালে। শিখা, তুই সবকিছু রেডি করে নে তাহলে। আচ্ছা আম্মু, ঠিক আছে, আমি এখন থেকে সবকিছু গোছানো শুরু করতেছি। আর এই যে ননদিনী, তুমিও চলো তাড়াতাড়ি, সময় কিন্তু বেশি নাই, অনেক কিছু করতে হবে। আচ্ছা তাহলে চলো, এমনিতেই কিছু ভালো লাগে না, ওখানে গেলে খাওয়াও হবে ঘোরাঘুরু হবে। হা হা হা, কি মজা। ভাবি, আমরা কিন্তু কক্সবাজার ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, যাব। তুমি আগে চলো, তোমার সবকিছুই গুছিয়ে নাও, আমরা কয়েকদিন থাকবো ওখানে। তারপর সবাই যার যার মতো করে কিছু গোছাতে শুরু করলো। এদিকে রাসেলের প্লেন অনেক সময় জার্নির পর লন্ডনের মাটিতে ল্যান্ড করলো। রাসেল এয়ারপোর্টের সব ফর্মালিটিস পূর্ণ করে বাইরে বেরিয়ে আসলো। এদিকে সেদিকে তাকিয়ে দেখতে পেল একটা তার সমবয়সী লোক, অর্থাৎ সবুজ, পরনে একটা কালো কোট, কালো প্যান্ট, কালো শু, সাদা শার্ট, এক কথায় ভালোই হ্যান্ডসাম লাগছে। রাসেলের ফটো হাতে দাঁড়িয়ে আছে। রাসেলকে দেখে বলে উঠলো, হ্যালো স্যার, আমি সবুজ, লন্ডনের মাটিতে আপনাকে জানাই স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আর আমি হলাম রাসেল, না তো সোনাই হগা। স্যার, এই নিন আপনার জন্য একটা এই দেশের ক্রেডিট কার্ড আর সিম আপনার ব্যবহারের জন্য। রাসেল তখন সিমটা নিয়ে মোবাইল তুললো, সঙ্গে সঙ্গে নীলকে ফোন করলো। এদিকে নীল ফোনটা নীলার কাছে রেখে ওয়াশরুমে যায়। তখনই রাসেলের ফোন আসে। নীলা কোনো কিছু না ভেবে কল রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? নাম্বার তো সেভ করা নেই, তাই চিনতে পারেনি। আর আসলেই তো অপরিচিত নাম্বার থেকে কল এসেছে, তাহলে চিনতে পারবে কি করে, তাই না? ওয়ালাইকুম আসসালাম, আমি রাসেল বলছি, নীলের বন্ধু। কিন্তু কথা হলো এটা নীলের ফোন, তাহলে আপনি কে? নীলা চিন্তা করলো এটা তাহলে ভাইয়ার সেই ভালো মনের বন্ধু। যাক, একটু মজা করা যাক। ওগো, তুমি আমার কণ্ঠ চিনতে পারছো না? আমি তোমার হবু বউ গো, হবু বউ। রাসেল তো হবু বউ শব্দটা শুনে অবাক। আরে বাহ, আমার কপাল এত ভালো কি করে হলো? লন্ডনের মাটিতে আসতে না আসতে হবু বউ এসে গেল। নিশ্চয়ই এটা নীলের ওই ফাজিল বোন নীলা। রাসেল কিছু বলছে না দেখে নীলা বলল, ওই মিস্টার হবু বর, কথা বলছেন না কেন? শোনেন ম্যাডাম, আমি এখন মজা করার মুডে নেই, সো আপনি কে সেটা বলেন, আর আমার বন্ধু নীলকে ফোন দিন। তখনই নীল ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আর নীলের ফোন নীলার হাতে দেখে বলল, কে ফোন করেছে রে? নীলা তখন পেছন ফিরে দেখে নীল। ভাইয়া, তোর বন্ধু ফোন করেছে, তুই তো ওয়াশরুমে ছিলি, তাই আমি রিসিভ করেছিলাম। এই নে ধর। হ্যাঁ বন্ধু, কখন পৌঁছে গেছিস? আর কোনো অসুবিধা হয়নি তো? আরে ব্যাটটা আগে এটা বল, ফোন কে ধরেছিল? আরে ফোন তো নীলা ধরেছে, মনে হয়তো তোর সাথে ফাজলামি করেছে। কিছু মনে করিস না, ও একটু এরকমই, তুই যাওয়ার পরে এসেছে। আরে আমি কিছু মনে করবো কেন? আর আমি ঠিক ভালোভাবেই পৌঁছে গেছি একটু আগেই। আচ্ছা তুই ওইদিকে সব ঠিক কর, আমি বাসায় গিয়ে তোকে কল দিবনি। ভালো থাকিস, বাই বাই, আল্লাহ হাফেজ। বলে রাসেল কল কেটে দিয়ে সবুজের সাথে গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। শুধু ঘুরে ঘুরে চারপাশে দেখছে কত সুন্দর এই শহরটা, শুধু বিল্ডিং আর বিল্ডিং, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু দেখে যেন মন জুড়িয়ে আসে। কিছু সময় পরে একটা হোটেলের সামনে এসে সবুজের গাড়ি থামলো। স্যার, আপনার জন্য এই হোটেলে সবকিছু ব্যবস্থা করা হয়েছে, চলেন যাই ভিতরে। তারপর তারা রিসেপশন থেকে চাবি নিয়ে তাদের রুমে চলে আসে। রাসেল ওয়াশরুমটা খুঁজে ফ্রেশ হতে চলে যায় আর সবু বাইরে খাবার আনতে চলে যায়। নীলা, তুই কি ওকে কিছু বলছিস নাকি? এই রে, কাম সারছে। ভাইয়াকে ওই খাটাস লোকটা কিছু বলেনি তো আবার? ভাইয়া, আমি তো কিছু বলিনি, শুধু নাম্বার দেখে চিনতে না পেরে কে সেটাই জিজ্ঞেস করেছি। কেন ভাইয়া? ও আচ্ছা ঠিক আছে, আর কিছু বলিনি। আসলে ওইখানে পৌঁছে ফোন করেছে। তুই যা রেস্ট নে, আমি রাতের খাবার তৈরি করি। ভাইয়া, তোমার হাতের খাবার আমার আর ভাল লাগে না।
কোনো সমস্যা নেই, আমি তাহলে রেস্টুরেন্ট থেকে খাবার আনাচ্ছি, দাঁড়া। আরে ভাইয়া সেটা না, আমি বলছি কি এখন একটা ভাবি আনার জন্য ব্যবস্থা করো। ওরে সাতচন্নি, এই কথা? আগে তো অন্যের ঘাড়ে চাপিয়ে তারপর আমি বিয়ে করব। ভাইয়া লাগছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বোনরে, মেয়ে হয়ে জন্মেছিস, অন্যের ঘরে তো যেতেই হবে, এটাই যে আমাদের সমাজের নিয়ম। ভাইয়া, আর শোনো, কালকে সকালে আমার বান্ধবী শিখা তার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে এখানে আসবে। তাই? তাহলে তো ভালোই হবে। এভাবে অনেক কথা বলে দুজনে। এদিকে রাসেল কফির মগ হাতে নিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে পরিবারের সবার ছবি দেখছে আর চোখের জল ফেলছে। তখনই সবুজ আসতে পারি স্যার? তখনই তাড়াহুড়ো করে চোখের জল মুছে বলল, ও তুমি আসো, ভিতরে আসো। স্যার, আপনার চোখে পানি কেন? ও কিছু না, আসলে চোখে কিছু পড়েছে তাই। সবুজের কথা না বাড়িয়ে খাবার রেখে তার রুমে চলে যায়। এদিকে রাসেলের বাবা মিস্টার রাইহান চৌধুরী সোফায় বসে বসে কফি খাচ্ছেন আর খবরের কাগজ পড়ছেন। একটা লাইনে তার চোখ আটকে যায়। এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে টপ পজিশনে আছেন মিস্টার আরকে। এই আরকেটা আবার কে? আগে তো কখনো নাম শুনি নাই। তখন পেছন থেকে রাসেলের বাবাকে কিছু নিয়ে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, আর বলো না, এই খবরের কাগজে লিখেছে এখন দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে টপ পজিশনে আছে মিস্টার আরকে, যেখানে আমি সবসময় টপ থাকতাম, সেটা নিয়ে ভাবতেছি। তারপর তারা দুজনে কথা বললো। এদিকে শেখা সবকিছু গুছিয়ে নেয় সকাল সকাল বের হবে বলে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালে নামাজ পড়ে সবার জন্য নাস্তা তৈরি করে খাবার টেবিলে পরিবেশন করলো। একে একে সবাই চলে আসলো আর নাস্তা করে নিল। তারপর সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আজকে শেখাকে একদম পরি লাগছে। গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি, চোখে হালকা করে কাজল দিয়েছে, আরো আছে একটা কপালের ছোট্ট টিপ, আর তাতে যেন তার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। এখন কোনো কবি শিখাকে দেখলে অনায়াসে কবিতা লিখে ফেলতো। আজ কত ছেলের ক্রাশ হবে কে জানে। তখন জুই বলে উঠলো, ভাবি তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন জুইয়ের কথা শুনে শিখে একটু চুপ থেকে যা বলল, এই সৌন্দর্য দিয়ে আর কি হবে বলো, যদি তোমার ভাইকে এই জীবনে না পাই। আমার না খুব করে ইচ্ছা করে ওকে জড়িয়ে ধরে সরি বলি, আমার ভালোবাসা দিয়ে সারা জীবন বুকের মাঝে আগলে রাখি। শিখার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। আসলে রাসেলের জন্য খুব কষ্ট হচ্ছে তার, আগের থেকে অনেক শুকিয়ে গেছে। কেঁদে কেঁদে চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝা যায়। ভাবি তোমার কষ্টটা আমি বুঝি, হাজার হলো আমি তো একটা মেয়ে। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দিবেন। সেই আশাতেই আজও বেঁচে আছি। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে এই কষ্টের বোঝাটাকে কমাতে কবেই আমার শরীর থেকে রুহটাকে মুক্ত করে দিতাম। ভাবি খবরদার এই কথা আর মুখেও আনবা না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না। আপনারা ভাবছেন শ্বশুর শাশুড়ির সামনে এত কথা কি করে বলছেন? তাহলে আপনারা ভুল, কেননা শেখা আর জুই একটা গাড়ি আর রাসেলের আব্বু আম্মু অন্য একটা গাড়িতে যাচ্ছে। ড্রাইভার আজিজ বলল, স্যার, আমরা তো 14 গ্রাম এসে গেছি, আপনারা কি কিছু খেয়ে নেবেন? গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করাও। একটু পরে আজিজ একটা ভালো রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালো আর সবাই নেমে ভেতরে গিয়ে বসলো। শিখা মামুনি, কি খাবা? অর্ডার করো। না আব্বু, আজকে আমার শাশুড়ি আম্মা অর্ডার করবে। আমি অর্ডার করব। তারপরে আর কথা না বাড়িয়ে রাসেলের আম্মু সবার জন্য খাবার অর্ডার করলো। আপনারা আবার ভাববেন না যে ড্রাইভারদের জন্য আলাদা খাবার অর্ডার করছে, আরে না, তাদের জন্য একই খাবার। আর এরা এমন ধরনের মানুষ নয়, ধনী গরিব ভেদাভেদ মনে করে না। খাবার খাওয়া শেষে শিখা উঠতে যাবে, তখনই সামনে দেখতে পেল তার বান্ধবী অনামিকাকে। একটা হুইল চেয়ারে করে অনামিকার বাবা আবির চৌধুরী রেস্টুরেন্টের দিক থেকে আসছেন। তাই শিখা তাদের কাছে গেল। আঙ্কেল, আপনারা এখানে কেন? কারো ডাক শুনে সামনে তাকিয়ে দেখে শিখা। ও মামনি, তুমি আর বলিও না, আমরা এখানে থাকি অনামিকার চিকিৎসার জন্য। ও আচ্ছা, অনামিকা কেমন আছিস? অনামিকা কথা বলতে না পারলেও সব কিছু নীরবে শুনে শুধু চোখের জল ফেলে। অনামিকা হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছে, আমি কেমন আছি সেটা তো নিজের চোখে দেখতে পাচ্ছিস, তবু আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমরা নীলার বাসায় যাচ্ছি, তুই কি যাবি? অনামিকা এবার মনে মনে বলল,
আমাকে দাওয়াত করেছে, কিন্তু আল্লাহ আমার ভাগ্যে সব রাখিনি। তোরা যা। এদিকে রাসেলের পরিবারের সবাই এসে দাঁড়িয়ে দেখছে সবকিছু। শিখা মামনি, কাকে কি বলছো? ও তো কথা বলতে পারে না, জানোই। তখনই অনামিকা হাতের ইশারায় তার বাবাকে একটা কাগজ আর পেন দিতে বলল। আর আমি সেটা বুঝতে পেরে একটা পেন আর একটা কাগজ বের করে দিল, আর তাতে অনামিকা যা বললো তাই সেটা লিখে দিল শিখার হাতে। কি এটা, আর কি লেখা আছে? ইশারায় পড়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। তখন সে কাগজটা পড়তে শুরু করলো। শিখা, আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য সেদিন তুই রাসেলের মতো ভালো মানুষের সাথে অমন করেছিলি। আমি যে পাপ করেছিলাম, আল্লাহ তার শাস্তি আমাকে দিয়েছে। আমরা যদি সেদিন আদালতে অমন মিথ্যা কথা না বলে সত্যি বলতাম, তাহলে হয়তো আজ রাসেল ভাইয়া তোর সাথেই থাকতো। আমাকে পারলে মন থেকে ক্ষমা করে দিস। কি বলবো তোকে সেটাই আমার জানা নেই, তবে আমিও যে কম দোষী না। আজ আমার একটা ভুলের জন্য এই সব হয়েছে। এভাবে অনেক সময় কথা বলে সবাই আবার যাত্রা শুরু করলো। দীর্ঘ সময় পরে নীলার বাসার সামনে এসে পৌঁছে যায়। নীলা দাঁড়িয়ে আছে তার একমাত্র বান্ধবীর জন্য। শিখা গাড়ি থেকে নামলে নীলা দৌড়ে এসে জড়িয়ে ধরে। কেমন আছিস? আর শরীরের কি অবস্থা করেছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আর আমি কেন এমন সেটা তো তোর অজানা নয়। এইভাবে সবার সাথে কথা বলে বাড়ির ভেতরে চলে আসে। নীল বাসায় নেই। রাসেল বলার পরে কি যেন একটা কাজে বাইরে গেছে। আঙ্কেল, আন্টি, আপনারা যান, ওই রুমে গিয়ে রেস্ট নিন। মামনি বলে রাসেলের আব্বু আম্মু সেই রুমটাতে চলে যায়। এখানে শিখার জুই আছে। আচ্ছা নীলা, নীল ভাইকে দেখছি না যে? ভাইয়া কি যেন একটা আর্জেন্ট কাজে গেছে। ভাইয়ার বন্ধু বলার পরে একটু পরেই চলে আসবে। ও আচ্ছা, তা তোর ভাইয়ের সেই বন্ধুটা কোথায়? দেখছি না যে। আসলে নীলা শিখার সাথে এই সব নিয়ে আগে আলোচনা করেছিল। রাসেল ভাইয়া তো গতকালই লন্ডন চলে গেছে একটা জরুরি কাজে। 3 মাস পর আসবে। রাসেল নামটা শুনেই শিখার কলিজাটা নড়ে উঠল। আরে বোকা, এই ভাইয়াটার নামও রাসেল। বিএসসি ইঞ্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ডে জব করে। শিখা দেখলো এটা তার রাসেল হবে না, কেননা রাসেল তো আর বিএসসি শেষ করেনি। ও আচ্ছা, এখন সবাই ফ্রেশ হয়ে নেই। তারপর তারা সবাই একসঙ্গে ফ্রেশ হয়ে নিল। একটু পরে নীল বাসায় চলে এসে দেখে সোফায় একটা হেজাব পরা মেয়ে বসে আছে। চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। সেই চোখের মায়ায় পড়ে গেল নীল। নীলা, এই নীলা, কোথায় তুই? এই দেখ তোর জন্য কত কি এনেছে। তখন নীলা শিখা দৌড়ে নিচে চলে আসলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে এই নে তোর সব জিনিস। তখন শিখা বলল, নীল ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর কখন এসেছো তোমরা? আমরা অনেক আগেই এসেছি, কিন্তু আপনি বাসায় ছিলেন না। আসলে একটা কাজ থাকে, সেখানে চলে যেতে হয়েছিল। আচ্ছা, এই মেয়েটাকে? জুইকে উদ্দেশ্য করে বলল। আর এত সময় ধরে জুই এদের কথা শুনছিল। ভাইয়া, এ হলো জাকির ইয়াসমিন জুই। সবাই জুই বলেই ডাকে। আর সব থেকে বড় কথা হলো, জুই হলো শিখার একমাত্র ননদ। মাদ্রাসাতে পড়তো পাকিস্তানে, তাই কখনো দেখতে পাসনি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নীলের মুখে কোনো কথাই নেই, শুধু মুগ্ধ হয়ে জুইয়ের দিকে তাকিয়ে আছে আর কথা শুনছে। জুই তো লজ্জায় শেষ। তাই নীলা বলল, ভাইয়া, এই ভাইয়া, তোর আবার কি হলো? জুই কিছু বলছে, শুনতে পাসনি? ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি বলেই জুই উপরে চলে যায়। আসলে জুই এইসব পছন্দ করে না, কিন্তু নীলের তাকানো তার কাছে খুব ভালো লাগছিল। এদিকে রাসেল অফিসে বসে একটা কাজ করছিল। তখনই পেছন থেকে একজন বলে উঠলো, মিস্টার রাসেল, এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আবার অসুবিধা হলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমি এখানকার দায়িত্বে আছি। আরে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। ধন্যবাদ আপনাকে। বলেই আবারও গভীর মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। কাজ করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে সেদিকে তার খেয়ালই নেই। স্যার, সন্ধ্যা হয়ে গেছে, এখনো কি আপনি কাজ করবেন নাকি? চলেন হোটেলে ফিরে যাই। সবুজের কথায় রাসেলের কাজের ধ্যান সরে গেল। ও হ্যাঁ, আমার তো মনেই নেই যে আমি অফিসে কাজ করতেছি। আর চলো, মনে হয় অনেক দেরি হয়ে গেছে। চলেন স্যার। তারপর দুজনে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এভাবে দেখতে দেখতে দিনটা পেরিয়ে গেল। সকালে শেখা হাঁটতে হাঁটতে রাসেলের রুমের কাছে চলে আসলো। রুমের দিকে তাকিয়ে ভেতরে দেখার লোভ সামলাতে পারলো না, তাই ভেতরে প্রবেশ করতে যাবে অমনি খবরদার, এই রুমে যাবেন না।
শিখা চমকে ওঠে, আচমকে এভাবে পেছন থেকে ডাকার কারণে। কেন ভাইয়া? আর রুমটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু ভেতরে দেখতে চাইছিলাম। সরি, আসলে রুমটা আমার বন্ধু রাসেলের, আর এই রুমে কারো যাওয়া মানা। আচ্ছা ঠিক আছে। কি আমার রুম রে, তাই সেখানে যাওয়া আবার মানা? যাবই না। শিখা, তোমার ননদের কি বিয়ে হয়েছে? একটু লজ্জা মুখ করে। বাহ, ছেলেরাও লজ্জা পায় না ভাইয়া। জুয়ের এখনো বিয়ে হয়নি। কেন ভাইয়া? যদিও শিখা ধরতে পেরেছে জুইকে নীল পছন্দ করতে শুরু করেছে। মেয়ে মানুষের চোখ কথা বলে। আরে এমনি। আচ্ছা তুমি ঘুরে দেখো, আমি যাই, কিন্তু ওই রুমে আর যেও না। আচ্ছা ভাইয়া, আপনার কথা মনে থাকবে। নীল কথাগুলো বলে চলে আসলো। নীল যখন যাচ্ছিল তখন জুই ওর রুম থেকে বের হতে নিয়েছে, অমনি একটা ধাক্কা লেগে দুজনে পড়ে যায়। নীল জুয়ের উপরে শুয়ে থাকে, শুধু ওর মায়া ভরা চোখটাই দেখছে। এদিকে জুই তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বুঝতে পেরে নীল তাড়াহুড়ো করে উঠে পড়লো। সরি, আমি আসলে খেয়াল করিনি তো, তাই এমন ঘটনা ঘটেছে। প্লিজ কিছু মনে করবেন না। নীল ছেলে হয়ে যে লজ্জা পেয়েছে, তাহলে ভাবে জুইয়ের মেয়ে হয়ে অবস্থা কি হয়েছে। না ভাইয়া, সরি বলতে হবে না, ঠিক আছে। আসলে আমারও দেখে চলা উচিত ছিল। এদিকে রোমান্টিক দৃশ্য দেখে শিখা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আর ভাবছে, যা বাবা, রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেল। তবে দুইজনকে হেপে মানাবে। বাবা মা আর নীলাকে বলে এদের একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কিভাবে করব? কি রে শিখা, এরকম একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন চিন্তা করছিস শুনি? শিখা চমকে ওঠে আচমকা এমনটা হয়। আরে কিছু না। আচ্ছা নীলা, তুই কি দেখেছিস? নীল ভাইয়া আর আমাদের জুইকে কিন্তু হেপে মানাবে। শেখার কথা শুনে নীলা অনেকটাই অবাক, কেননা নীলা এই একটা কথাই শেখাকে বলতে চাচ্ছে বেশ কিছু সময় ধরে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। অনেক মানাবে, আমি তোকে এই কথাটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা এদের বিয়ে দিলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু তোর ননদ শ্বশুর শাশুড়ি এই বিষয়ে মানবে তো? আমার বিশ্বাস আছে তারা মানবে। আর নীল ভাইয়া ছেলে হিসেবে অনেক ভালো। সেইটা তো ঠিক আছে, কিন্তু রাসেল ভাইয়া ছাড়া তো ভাইয়া তো কোনো কথাই বলবে না। কি রে নীলা, সব জায়গায় শুধু রাসেল রাসেল, ও কি গার্ডিয়ান নাকি? তার থেকেও বড় কিছু বলতে পারিস। ভাইয়া বলেছে রাসেল ভাইয়া মানুষটা অনেক ভালো, তবে নিজ চোখে দেখার ভাগ্য এখনো হয়নি আমার। ও, তারপর সবাই নিচে চলে গেল। আজকে বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, পনির জন্মদিন বলে কথা। তার উপরে রাসেলের অর্ডার আনন্দের যেন কমতি না হয়। ধীরে ধীরে বিকেলের দিকে মেহমানরা আসতে শুরু করে। নীল ব্যস্ত সবাইকে মেহমানদারি করার জন্য। কাজ করার সময় হঠাৎ নীলের চোখ আটকে যায় সিঁড়িতে। সিঁড়িতে নাম ছিল শিখা, নীল আর জুই। সবগুলোকে পরীর মতো লাগছিল দেখতে। নীলের চোখে তো জুইকে জান্নাতের পরী মনে হচ্ছে। কালো বোরকা, হাতে মোজা, পায়ে মোজা, এক কথায় অসম্ভব সুন্দর লাগছে। নীল একদিনে জুইয়ের দিকে তাকিয়ে আছে। নীলার যে ওকে ডাকছে সেদিকে কোনো খেয়ালই নেই। ভাইয়া, কি ব্যাপার? ওইদিকে কি দেখছিস? কই কিছু না তো। আমি মনে হয় কিছু বুঝি না, তাই না? জুইয়ের দিকে তাকিয়ে আছিস, কি ব্যাপার ভাই? কুছ কুছ হতা হ্যাঁ? চুপ কর, তুই খুব বুঝিস তাই না? আমি ওকে কেন দেখাবো? ভাইয়া, তুই যতই বাহানা করিস না কেন, আমি কিন্তু বুঝি। তুই যদি চাস তবে তুই জুইকে বলে দেখতে পারিস। আমার ভাইয়ের জন্য এইটুকু করতেই হবে, তাই না? থাক, আমি দেখছি। নীলা আবার শেখাদের কাছে চলে গেল। কিরে, নীল ভাইয়ের সাথে কি বললি? কি আর বলবো, আমার ভাই তো তোর ননদের প্রেমে পাগল হয়ে আছে। সত্যি বলছিস তো নাকি? এখন জুই যদি রাজি হয় তাহলেই হয়, না হলে তো ভাই আমার শেষ। আরে আমার ননদও রাজি হবে, তুই দেখিস। আচ্ছা চল একটা কেক কেটে নেই, সবাই অপেক্ষা করতেছে। চল। তারপর সবাই কেক কাটার জন্য গেল। নীলা কেক কেটে সবাইকে খাইয়ে দিল। দেখতে দেখতে জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যায়। রাতে শিখা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভেবে চলছে। এদিকে রাসেল ব্যালকনিতে দাঁড়িয়ে তার সাথে আগে ঘটে যাওয়া ঘটনাগুলো চিন্তা করছিল। শিখা, আজ তোমার জন্য আমি আমার পরিবারের কাছে ধর্ষক। সবাই অবহেলা করে, শুধু তোমার জন্য কি দোষ ছিল আমার? আমি কখনো তোমাকে ছাড়বো না। আমাকে যে অপবাদ দিছো তার জন্য তোমাকে 1000 গুণ বেশি কষ্ট পেতে হবে। তৈরি থাকো। এসব ভাবছে আর এক হাতে চোখের জল মুছছে।
স্যার আপনার চোখে পানি যে, কান্না করছেন কেন? আরে না এমনি। স্যার চলেন, ডিনার করে নেবেন, রাতে ভালোই হলো। তুমি রেডি করো, আমি আসতেছি। সবুজ চলে যায় খাবার রেডি করতে। একটু পরে রাসেল এসে খাবার খেতে রুমে চলে আসে। শুয়ে থেকে ভাবে, এই রে, নীলাকে তো তার জন্মদিনে উইশ করা হয়নি। না, এখন নীলকে ফোন করে বলতেই হবে। যেই ভাবা সেই কাজ। রাসেল নীলের নম্বরে কল দেয়। ক্রিং ক্রিং কল যাচ্ছে, কিন্তু কেউ ফোন তুলছে না। একবার কল কেটে যায়, এবার দ্বিতীয়বার রিসিভ করে নীলা। নীল কেমন আছিস? আমাকে আপনার কোন দিক থেকে ছেলে মনে হয়? মানে নীল? কি ব্যাপার, নীলের কণ্ঠ মেমে হয়ে গেল নাকি? এই কে আপনি? আমি নীলের বোন। ও, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দোয়া করি আপনার আগামী দিনের পথ চলা শুভ হোক। আর সরি দেরিতে উইশ করার জন্য, আসলে আমার একটু খেয়াল ছিল না। ইটস ওকে। আর আমি তো আপনাকে নিজ থেকে দাওয়াত করিনি, তাই রাগটাও দেখাতে পারলাম না, না হলে আপনার খবর ছিল। ওরে বাবারে, এই মেয়ে দেখে আবার ভয়ও দেখায়। কি ডেঞ্জারাস মাইরি। আস্তে আস্তে। এই, আপনি এত আস্তে আস্তে কি বলেন? এই মেয়ে কি আমার মনের কথা কি করে বুঝতে পারলো যে আমি কিছু বলছি? আচ্ছা, আমি যে কিছু বলছি আপনি বুঝতে পারলেন কিভাবে? এমনিই বোঝা যায় মিস্টার। আচ্ছা, কি করেন? কিছু না, শুয়ে আছি। আপনি কি করেন শুনি? আমিও কিছু করি না, তবে বসে বসে কিছু একটা ভাবছি। এভাবে তাদের মাঝে আরো বেশি কিছু সময় কথা হয়, তারপর রাসেল কল কেটে দেয়। এদিকে শিখা ছাদে দাঁড়িয়ে থাকতে না পেরে ধীরে ধীরে নিচে নেমে আসে। আচ্ছা জুই, তুমি কি কাউকে ভালোবাসো? শিখা নীলার দিকে তাকিয়ে জুইকে উপরে উক্তিটা বলে। হ্যাঁ বলেন ম্যাডাম, আপনি কি কাউকে ভালোবাসেন? জুই কিছুই বলল না। ভালোবাসার কথা শুনে যেন লজ্জায় লাল হয়ে গেছে। আরে এতে লজ্জার কি আছে? আমরাই তো, তাই না? ভাবি, তুমি জানো না বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম? তাহলে আমি জেনে শুনে এই পাপের দিকে নিজেকে ঠেলে দেয় কি করে বলো? হারাম তো, তবে আমাদের মন সেটাই মানতে চায় না। তবুও কাউকে না কাউকে মনের ঘরে ঠিকই জায়গা দিয়ে বসি। সেইটা ঠিক বলেছো, মনটা বড়ই অদ্ভুত। নিজের খেয়ে খেয়ে নিজের পরে অন্যের জন্য বাসা বাঁধে। আমিও তো কাউকে মনে মনে পছন্দ করি, কিন্তু বিয়ের আগে আমি এই সব জড়াতে চাই না। তোমাদের পছন্দের ছেলেকে আমি আমার গলার মালা করে নেব। সত্যি? আচ্ছা, তোমার মনে মনে পছন্দের মানুষটা কি আমাদের নীল ভাইয়া নাকি? এটা শুনে জুই তো লজ্জায় শেষ। ফর্সা মানুষ, গাল যে লাল ফুটে উঠেছে। হ্যাঁ আপু, বলো, তুমি কি আমার ভাইকে পছন্দ করো? জানি না কেন জানি তাকে আমার খুব ভালো লাগে। তবে তোমাদের পছন্দ না হলে আমারও পছন্দ না, বলে দিলাম। কথাটা বলে জুই এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। পাগলি একটা, আমাদের কাছে বলতেও শরম করে। দোস্ত, মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী। এখন শুধু আন্টি আঙ্কেল রাজি হলেই হলো। তখনই পেছন থেকে বলে ওঠে, আমরাও রাজি। রাসেলের আম্মুর গলা শুনে শিখা আর নীলার রীতিমতো চমকে ওঠে। আসলে রাসেলের আম্মু আর আব্বু নীলার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ওদের কথাগুলো শুনতে পায়। সত্যি আম্মু, তোমরা রাজি? হ্যাঁ রে মা, আমরা এই কথাটা তোকে বলতে চাইছিলাম। আর নীল ছেলেটা অনেক ভালো, আর আমার অনেক পছন্দের। আমারও অনেক পছন্দ। আমার মেয়েকে নীল খুব সুখে রাখতে পারবে। আন্টি, এই নিন মিষ্টি মুখ করেন, আমি আমার ভাবি পাইলাম তার জন্য। সবাই হাসিতে মাতোয়ারা এই মেয়ের কাণ্ড দেখে। তারপর কথা বলে সবাই চলে যায় ঘুমাতে। সকালবেলা নাস্তার টেবিলে নীল বাবা, আমরা আসার পরে তোমার সাথে তো তেমন কথা হয়নি, তবে তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ আঙ্কেল বলেন, এতে অনুমতি নেওয়ার কি আছে? আপনি আমার পিতার মতো, তাই না? সেটাই ঠিক বলেছো। তাহলে বলে ফেলি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার আর আমার মেয়ের বিয়ে দেবো। এ কথা শুনে জয় তো দৌড়ে রুমে চলে গেল। আর নীল নীলার দিকে তাকিয়ে ইশারায় বলছে, আঙ্কেল কি বলছেন এসব? ঠিকই বলছে ভাইয়া, এখন রাজি হয়ে যা, এখন ন্যাকামি না করে। নীল দেখলো না, সুযোগ এসেছে, হাত ছাড়া করা যাবে না। পরে যদি আবার পাখি অন্য খাঁচায় বন্দী হয়। দেখেন, আমার আপন বলতে এই বোনটাই। ও যখন আপনার মেয়েকে পছন্দ করেছে আর আপনারাও আমাকে পছন্দ করেছেন, তাই আমার কোনো আপত্তি নেই। তাহলে শুভ কাজে দেরি কিসের? আজকেই তাহলে কাজটা সেরে ফেলি। না, আমার বন্ধুকে ছাড়া আমি কিছুতেই বিয়ে করব না। তোমার বন্ধুকে তো দেখছি না, সে কোথায়? আন্টি, ভাইয়া লন্ডনে গেছে অফিসের কাজে, 3 মাস থাকবে। ও আচ্ছা, তুমি যখন তাকে ছাড়া বিয়ে করবেই না, তাহলে কাবিনটা করে রাখলেই কিন্তু মন্দ হতো না।
নীল কিছু বলতে যাবে তখনই নীলের ফোনে রাসেলের কল এলো। 1 মিনিট প্লিজ, আমার বন্ধু কল করেছে। হ্যাঁ বন্ধু, তারপর বল, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি দোস্ত, তোর ভাবি ঠিক করেছি। কি বলছিস তুই? ভাবি ঠিক করেছিস? নিশ্চয়ই আমার ভাবি অনেক সুন্দরী, তাই না? দূর বেটা, সুন্দরী কি? পরি বল, পরি। ওরে বাবা, তাই নাকি? তবে একটা সমস্যা হয়ে গেছে রে। কি সমস্যা বল? তারা সবাই বলতেছে এখনই বিয়ে করে নিতে, কিন্তু তোকে ছাড়া আমি বিয়ে করব না। আরে বেটা, আমি তো আসবই, তখন ভাবিকে দেখবো। এখন তুই বিয়ে করে নে। না না না, তোকে ছাড়া বিয়ে করব না, ব্যাস। আচ্ছা তাহলে বিয়ের কাবিনটা করে রাখ, যেন পাখি তোর নামে জব করে। এইটা মন্দ বলিস নাই, এটা করা যায়। আর তুই আসলেই ধুমধাম করে বউ আনবো, কি বলিস? দোস্ত সেটাই কর। আচ্ছা দোস্ত, আমি এখন রাখছি, পরে কথা হবে। খোদা হাফেজ। তারপর কল কেটে দিয়ে সবার সাথে কথাগুলো শেয়ার করে সিদ্ধান্ত নিল আজকেই বিয়ের কাবিনটা করে ফেলবে। সবাই রাজি হলো। বিকেলে নীল আর জুঁইয়ের বিয়ের কাবিনটা হয়ে গেল। যদিও জুঁই তার ভাই ছাড়া বিয়ে করতে চাচ্ছিল না, পরেই শিখার জোড়াজোড়িতে রাজি হয়েছে। এভাবে কেটে যায় 3টা মাস। রাসেল এয়ারপোর্টে এসে বিমান বসে আছে। একটু পরে বিমান বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিল। অনেক সময় জার্নি করার পরেই বিমান বাংলাদেশের মাটিতে অবতরণ করলো। ফুল নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। সবার আগে নীল দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরলো। বন্ধু কেমন আছিস? তোকে ছাড়া কি করে ভালো থাকতে পারি বল? তুই তো আমার বেঁচে থাকার একমাত্র উৎস। তারপর সবার থেকে ফুল নিয়ে সবার সাথে কৌশল বিনিময় করে বাসায় চলে আসলো। দোস্ত, তোর হাতে শরবত খাই না কতদিন হলো, তোর কি মনে নেই? আরে বেটা, মনে আছে, কিন্তু আজকে আমি বানাবো না। তাহলে কি আমি বানাবো নাকি? আরে আমার আদরের বোনটা তোকে শরবত বানিয়ে খাওয়াবে। নীলা, এই নীলা, আমার বন্ধুটার জন্য তোর হাতের স্পেশাল শরবত বানিয়ে আনেক তো। আনতেছি ভাইয়া। রাসেল আর নীল সোফায় বসে কথা বলছে। কিছু সময় পরে নীলা শ্রেতে করে শরবত নিয়ে তাদের সামনে এলো। ভাইয়া এই নিন আপনার জন্য স্পেশাল যখনই রাসেল নীলার দিকে তাকালো, তখনই নীলার কথা বলার ভাষাটাই যেন উদাও হয়ে গেল। রাসেল তো অবাক হয়ে একদিকে তাকিয়ে আছে নীলার দিকে। ভাইজান, এই ছেলেটি কে? রাসেল তো অবাক হয়ে একদিনে তাকিয়ে আছে নীলার দিকে। নীলাও তাকিয়ে আছে রাসেলের দিকে। দুজনের যেন অবাকের শেষ পর্যায়ে। রাসেল কিভাবে আসলো? তাহলে ভাইয়ার বন্ধু কি রাসেলই? নীলা কি তাহলে নীলের বোন? এখন নীলা যদি নীলকে সবটা খুলে বলে তাহলে কি হবে? রাসেল শরবতের গ্লাস যখন নিচ্ছে না, নীলার দিকে তাকিয়ে আছে, তাই দেখে নীল বলে উঠলো, এই রাসেল, তুই নীলার দিকে এভাবে অবাক হয়ে তাকিয়েছিস কেন? রাসেল তখন কথা ঘোরানোর জন্য বলল, আরে তেমন কিছু না, আসলে তোর বোনকে আগে দেখিনি তো, তাই দেখছিলাম তোর মতোই চেহারা হয়েছে। ও এই ব্যাপার। আর বলিস না, সবাই বলে আমরা দুজন নাকি একই কার্টুনের দেখতে। এদিকে নীলা রাসেলের কথা শুনে ভাবছে, রাসেল মিথ্যে কেন বললো? ও তো আমাকে চেনেই। আর তার থেকেও বড় কথা হলো, ওর জীবন নষ্ট করার জন্য আমিও তো তাই। তাহলে ও আমাকে না চেনার ভান কেন করলো? নাকি ও চায় না ওর কথা কেউ জানুক? এই নীলা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? রাসেলকে শরবতের গ্লাসটা দে, জল দে। নীলের কথা শুনে নীলার ধ্যান ভাঙলো। নীলা গ্লাসটা রাসেলের হাতে দিয়ে উপরে চলে গেল। আচ্ছা বন্ধু নীল, তোর বোন কিন্তু আমি আগে কখনো দেখতে পারলাম না, কেন? আরে তুই দেখবি কেমনে? আমি তো দেখতেই পারতাম না, কারণ ও অনেকদিন পরে আসতো। আর তুই থাকার পরে নীলা এখানে আসে নাই। সেটাই হবে হয়তো, আসে নাই, ভালো হয়েছে। আর তুই যদি জানতি এই নীলাও আমার জীবন নষ্টের সাথে জড়িয়েছিল। এভাবে দুজনের ভেতরে অনেক কথা হলো। তারপর রাসেল উপরে চলে আসলো আর নীল বাজারে চলে গেল। রাসেল যখনই নীলার রুম পার হতে যাবে, তখন নীলা রাসেলের হাত ধরে রুমে টেনে নিয়ে গেল। রাসেল অনেকটাই অবাক হয়ে গেল। এই, তুমি ভাইয়াকে মিথ্যে কেন বললে যে আমাকে আজই প্রথম দেখলে? শোনেন, আপনার ভাগ্য ভালো যে আপনার ভাই জানে না আপনি সেই নীলা যে আমার জীবন নষ্টের সাথে জড়িত। আপনার সাহস কি করে হয় আমার হাত স্পর্শ করার? শোনো, আমি সেদিন ইচ্ছে করে এমনটা করিনি। আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? তাও আপনাদের? শোনেন একটা কথা, আমি আপনাকে চিনি বা আপনি আমাকে চেনেন, সেই কথা কেউ যেন না জানে। ঠিক আছে, বলবো না, কিন্তু আমার সাথে এমন ব্যবহার কেন করছো? চুপ, একটা কথা বলবেন না। আশা করি আমার সামনে এমন বিহেভ করবেন না। বলে রাসেল অনেকটা রাগ নিয়ে রুম থেকে চলে আসলো। মাথায় এমনি গরম যে পাক্কা 30 মিনিট শাওয়ার নিল। কি বলবে নীলাকে? কিছু বলতেও পারছে না, বন্ধুর বোন বলে কথা। এসব ভেবে গোসল করে বের হয়ে আসলো। রাসেল, চল নিচে খেয়ে নিবি, সবকিছু রেডি করা আছে।
রাসেল চল, আমার খুব ক্ষুধা লাগছে। তারপর দুই বন্ধু নিচে নেমে টেবিলে বসে খাবার খাওয়া শুরু করলো। নীলাও আছে কিন্তু কোনো কথা বলছে না। নীল ভাবিকে কিন্তু এখনো দেখালি না। ও, আপনারা তো জানেন না যে রাসেল এখনো বউ দেখেনি। দেখিস ফুরিয়ে তো আর যাবে না, কিন্তু তোর কপালে আমার বউয়ের সুখ দেখা হবে না মনে হয়। কেন কেন? কারণ তোর ভাবি তো মাদ্রাসায় পড়েছে, পর্দা করে চলে। ও তাহলে ঠিক আছে, আমার বোনটা মাদ্রাসায় পড়ে, কতদিন হলো ওকে দেখি না। যদি জানতে ভাবি তোমারই আপন ছোট বোন, তাহলে আর বলতে না যে ভাবি দেখতে কেমন। এইভাবে দেখতে দেখতে পার হয়ে গেল 1 বছর। এর মাঝে নীলার বিয়ে হয়ে গেছে। কষ্টের বিষয়, নীলার বিয়ের সময়ও রাসেল বাড়িতে ছিল না, একটা কাজে বাইরে গিয়েছিল। আফসোস, এই অনুষ্ঠানের সময় কি ওর কাজ বাঁচতে হয় নাকি বুঝি না। রাসেল অফিসে বসে কাজ করছে, নীল গেছে তার শ্বশুর বাড়িতে একটা দরকারে, সেটা রাসেলকে জানায়নি। স্যার, এই নিন আপনার চা। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি একটু টেনশনে আছেন, তাই আপনার জন্য চা নিয়ে আসলাম। রাসেল পিয়নের কথা শুনে অবাক হয় যে তার জন্য কেউ ভাবে। ধন্যবাদ চাচা তোমাকে, আমার জন্য না বলার পরেও চা আনার জন্য। হয়তো এই চাটা আমার অনেক উপকার করবে এখন। ধন্যবাদের কি আছে, এটা তো আমার দায়িত্ব যে এই অফিসে কার কখন কি প্রয়োজন সেটাই খেয়াল রাখা। রাসেল অনেক সময় অফিস করে একটু নিজের অফিসে চলে যায় কাজ দেখার জন্য। বলতে গেলে রাসেল এখন অনেক বড় লোক, ধরা যায় ওর বাবার থেকে ও উপরের লেভেলে উঠেছে। চট্টগ্রামে বাড়ি, গাড়ি, মিল, কারখানা কোনো কিছুরই কমতি নেই। আবার ঢাকাতেও আছে। রাস্তায় বের হলে আবার চোখের সামনে ভাসে আরকে কোম্পানির লোগো। আছে বিভিন্ন মডেলের গাড়ি। রাসেল অফিসের সামনে এসে গাড়ি থামিয়ে ভেতরে প্রবেশ করে সবকিছু দেখে আবার অন্য আরেকটা অফিসে চলে যায়। এভাবে সবগুলো অফিস দেখে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বাবা আমাকে তো আর্জেন্ট খবর দিয়েছে, কি কারণে এখনো বললেন না কিন্তু। উপরের কথাটা নীল সবার হাতে খাবার খাওয়ার সময় তার শ্বশুরকে জিজ্ঞেস করলো। একটু চুপ থেকে মিস্টার রায়হান চৌধুরী জবাব দিল, দেখো বাবা, অনেকদিন তো হলো জুই আমাদের বাড়িতে আছে। এখন লোকে খারাপ বলে যে বিয়ে হয়েছে, তাহলে মেয়ে বাপের বাড়িতে থাকবে কেন? ওহো, এই ব্যাপার। এটা কোনো সমস্যা না, সামনের সপ্তাহে আমি জুইকে আমার বাড়িতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিয়ের জন্য প্রস্তুতি নেই। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, অনেক ধুমধাম করে মেয়ের বিয়ের পার্টি দিব। ভাইয়া আপনার বন্ধুকে সাথে নিয়ে আসলেই পারতেন, আমরা এখনো তাকে দেখতে পারলাম না। তাকে খুব দেখার ইচ্ছা আমাদের। ভাবি, আমাদের নাকি শুধু আপনারও আমার বন্ধুটাকে দেখার শখ। বয়ে গেছে আপনার বন্ধুকে আমার দেখার। বলেই শিখা উপরের রুমে চলে গেল। আসলে উপরে যতই হাসি খুশি থাকে না কেন সবাইকে দেখানোর জন্য, কিন্তু ভেতরটা রাসেলের জন্য কাঁদে। কাউকে দেখাতে পারে না তার হৃদয়ে জমানো কষ্টগুলো। রাসেল, তুমি কেন ফিরে আসো না? একবার এসে দেখে যাও। আমি একটুও ভালো নেই। তোমার উপরে নেশার বশে প্রতিশোধ নিতে গিয়ে আজ নিজেই তোমার থেকে বেশি শাস্তি পাচ্ছি। এদিকে রাসেল বসে বসে টিভি দেখছিল, তখনই রাসেল ফোনে একটা মেইল আসলো। রাসেল মেইলটা ওপেন করে দেখতে পেল তাকে বদলি করা হয়েছে, কিন্তু কোথায় সেটা লেখা নেই, আছে শুধু ঢাকা, কালকে যেতে হবে। কি ব্যাপার, আমাকে আবার বদলি করা কি হলো? আমি এখন ঢাকাতে গেলে এখানে ব্যবসা করব কিভাবে? নানান চিন্তা ভাবনা রাসেলের মাথায় ঘুরপাক খাচ্ছে। অবশেষে রাসেল ডিসিশন নিয়ে নেয় ঢাকাতে যাবে, কারণ সেখানে অনেক হিসাব মেলানো বাকি। রাসেল খেয়ে রুমে এসে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে, অফিসে চলে যায়, সেখান থেকে সবকিছু বুঝে নিয়ে আবার বাসায় চলে আসে। স্যার, এই সাহেব যেহেতু এইখানে আসবে, আর এখানে থাকার মতো তেমন ভালো কোনো হোটেলও নেই, তাই আমি বলি কি সে আমাদের বাসাতেই থাকুক, যতদিন থাকে। সেইটা অবশ্য মন্দ বলেন নাই, কিন্তু সে কি মানবে? তবে আমি বলে দেখি কি হয়। তবে আপনারা ওইখানে থাকলে সে সর্বোচ্চ সুবিধা পাবে। এভাবে অনেক কথা হয় এদের মাঝে। তারপর রাসেলের বাবা সেখান থেকে বাড়িতে চলে আসে খুশি মনে। বাড়িতে এসে রাসেলের আম্মু, কি হয়েছে? এইভাবে ডাকো কেন? তোমার ডাক শুনে সবাই চলে এসেছে। আসলে এই ডাকাডাকি শুনে বাসার সবাই সেখানে এসে উপস্থিত। ওই যে আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ডের অফিসার আসবে না, সে আমাদের বাড়িতেই থাকবে। ও আচ্ছা, কিন্তু এতে এইভাবে ডাকাডাকির কি আছে? আব্বু, একটা অজানা ছেলেকে বাড়িতে জায়গা দেওয়া কি ঠিক হবে, যেখানে এই বাড়িতে আমি আর জুই থাকি? আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ছেলেটা নাকি অনেক ভালো, তাই আমি আর মানা করিনি। অনেক কাজে সাহায্যের প্রয়োজন হয়তো। ঠিক আছে। এদিকে রাসেল বসে আছে নীলের অপেক্ষায়। একটু পর নীল বাসায় এলো।
দোস্ত এভাবে বসে আছিস কেন? অফিসে যাস নাই? গেছিলাম, কিন্তু আবার চলে আইছি। কেন চলে আসিস? কারণ আমাকে বদলি করা হয়েছে, ঢাকাতে আজকেই যেতে হবে। কি বলছিস? কি বলছিস এসব? তুই আজকেই চলে যাবি মানে কি? কিছুই করার নাই বন্ধু, অন্যের কাজ করে খেলে এগুলো মানতেই হবে। সেটাও ঠিক কথা, তবে তুই গিয়ে থাকবি কোথায়? সেটা ওখানে গিয়ে জানতে পারবো, কেননা আমাকে এখনো বলা হয়নি ঢাকা কোন জায়গায় আমাকে বদল করেছে। আচ্ছা, যেতে যখন হবেই তখন দেরি করে লাভ নেই। তাহলে তাড়াতাড়ি কর, যা রাত হলে আবার ঝামেলা, এমনিতে শীতের দিন। রে, আমি তো রেডি হয়ে বসে আছি শুধু তোর জন্য। তোকে তো বলাই হয়নি, আমার বিয়ে কিন্তু আগামী সপ্তাহে। তুই কি করবি এইবার? যদি না আসোস, কোনো অজুহাত দেখাস, তাহলে আমি কিন্তু মানবই না। আচ্ছা, কথা দিলাম তোর বিয়েতে আমি থাকবো, সে আমার যতই কষ্টই করতে হোক না কেন। তারপর রাসেল নিজের থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর রাসেল শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ রাসেলের মনে হয় আদনান স্যারের কথা তার সাথে অনেকদিন বলা হয়নি।